শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্কস বা রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর একটি দিনের প্রত্যাশা নিয়ে পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকছি আমি জেরিন এবং আছি আমি মাসুক। শুভ সকাল আমার তরফ থেকেও। সুন্দর একটি দিনের সূচনায় হয় সুন্দর একটি সকাল দিয়ে, তাও যদি হয় রাঙা সকাল দিয়ে তাহলে তো আরো সোনায় সোহাগা। চলে যাচ্ছি জেরিনের কাছে। শুভ সকাল। শুভ সকাল মাসুক, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? নিঃসন্দেহে খুবই ভালো। এবং আসলে এই জায়গাটা আমাদের জন্য ভীষণ ভালো লাগার একটা জায়গা, কারণ এখানে আসলেই আমরা বিভিন্ন অতিথিদের জীবন সম্পর্কে জানি এবং নিজেদেরকে অনেকখানি সমৃদ্ধ করার সুযোগ পাই। একদমই তাই। চলো আজকে সেই অতিথির আসনে কে আছে তাকে দর্শকের সাথে পরিচয় করাই। প্রিয় দর্শক, আমাদের আজকের রাঙা সকালের অতিথি পর্বতারোহী সালেহিন আরশাদি। চলে যাচ্ছি তার সাথে আলাপনে। শুভ সকাল। শুভ সকাল আপনাদের, অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এবং আমরাও অনেক আনন্দিত আজকে আপনাকে পেয়ে। কেমন ছিল শৈশব জীবন? শৈশব জীবন খুবই আনন্দদায়ক ছিল, শৈশবের মতোই। দুরন্তপনা দিয়ে ভরপুর। তারপর হচ্ছে আমি ক্লাস 3-তে হোস্টেলে চলে যাই। হোস্টেলের জীবনটাও আরো বেশি আনন্দময় ছিল। 3তেই হোস্টেল, এটা জীবনের জন্য একটা বড় রকমের পরিবর্তন, তাই না? অনেক বড় পরিবর্তন আমার কাছে। তখন ছোটবেলায় প্রথম কয়েকদিন খুবই মন খারাপ ছিল যে বাসা থেকে দূরে চলে যাচ্ছি, বাসার কথা মনে পড়তো। তার আগে একটু জানতে চাই যে জন্ম আসলে আপনার জন্মস্থান কোথায় ছিল? আমার জন্ম হয়েছে নারায়ণগঞ্জে। আচ্ছা, ঢাকার একদম কাছে। একদম কাছে, ঢাকার একদম আউটস্কার্টে। তো ঢাকাতেই বলা যেতে পারে, একদম ঢাকার কাছেই আমরা, মানে একদম সাবারবান নারায়ণগঞ্জে আমি জন্ম হয়েছে, ছোটবেলা থেকে বড় হয়েছি, আর এখন নারায়ণগঞ্জেই আমার বাসা। তাহলে ক্লাস 3-তে কেন আসলে বাসা থেকে? আমি নাকি অনেক বেশি দুষ্টামি করতাম, এটা আমার আব্বুর ভাষ্য ছিল। তো তার ধারণা ছিল আমি হোস্টেলে গেলে হয়তো বা একটুখানি মানুষ হব। তার মানে ওইটাকে বোর্ডিং স্কুল বলা হয়? জি, বোর্ডিং স্কুল। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে আমি ক্লাস 3-তে ভর্তি হয়েছিল। বাবা তো ছিলেন একজন ব্যবসায়ী এবং মা ছিলেন গৃহিণী। দু ভাই বোনের মধ্যে আপনি ছোট? আমি ছোট। আচ্ছা, বড় বোন সম্পর্কে একটু শুনতে চাই। আমার বড় বোন আমার থেকে 6 বছরের বড়। সে একজন ডাক্তার। আচ্ছা, সে এখন কিশোরগঞ্জ মেডিকেল কলেজে আছে, তাজউদ্দিন মেডিকেল কলেজ যেটা। সো এটাই তো, সে আমার বড় বোন, সেও আমার একজন গার্জিয়ান। তো আমার ছোটবেলায় সম্পর্কটা কেমন ছিল? ছোটবেলার সম্পর্কটা খুবই, যেমন থাকে বড় বোন আর ছোট ভাইয়ের মধ্যে, খুবই মারামারি সম্পর্ক ছিল। তার সাথেই আসলে দুষ্টামিগুলো করতাম। আমার মনে হয় দুইজনই। দুইজন। কিন্তু এটা আসলে বলা উচিত যে আমরা দুই ভাই বোন হলেও কিন্তু আমরা আসলে একটা একান্নবর্তী ফ্যামিলিকে বিলং করি। তো আমার বাসায় অ্যাকচুয়ালি প্রচুর মানুষ, ছোটবেলা থেকেই আসলে আমরা অনেক ভাই বোন একসাথে বড় হয়েছি। আমার অনেক কাজিন আছে, চাচাতো ভাই বোন, আমরা একসাথে অনেক বড় হয়েছি। তাহলে দারুণ একটা শৈশব। জি জি, এই জন্য বলে আমি খুবই দুষ্টামি করতাম, খুবই শয়তানি করতাম, এই জায়গা থেকে ওই জায়গায় আমাকে ট্রেস করতে পারতো না। এই জন্যই হয়তো আপনার বর্তমান জীবনে এইটা সফলতার ছাপ বয়ে প্রতিফলন হয়েছে ছোটবেলা। সো একটু এবার ফিরে যেতে চাই, আপনার ক্লাস 3-তে মাত্র আপনি বোর্ডিং স্কুলে চলে গেলেন, সেই সময়টা আসলে কেমন ছিল বাসা থেকে এত দূরে চলে যাওয়া? প্রথম কয়েকদিন খুবই মন খারাপ ছিল। বাসার কথা অবভিয়াসলি মনে পড়তো, আম্মুর কথা মনে পড়তো, বাসার কথা মনে পড়তো। যেহেতু একদম নতুন একটা জীবন, নতুন একটা জায়গা, আর এত ডিসিপ্লিন। কিন্তু আমার মনে হয় যে হোস্টেল জীবনে বা বোর্ডিং স্কুলের একটা আলাদা একটা ছকি আছে, যেখানে আসলে সেইভাবেই আসলে মোল্ড হয়ে যায়। তো আমার মনে হয় উইদিন মান্থ আমি আসলে ব্লেন্ড হয়ে গেছি। ইনফ্যাক্ট সব যারা আমার বন্ধু বান্ধব ছিল তারা সবাই একসাথে ব্লেন্ড হয়ে গেছি। তারপর থেকে তো ওইটাই জীবন হয়ে গেছে, আর ওইটাকেই আসলে ভালো লাগা শুরু করেছে। আচ্ছা, বাসাতেও যেমন একটা কিছুটা হয়তো বা রেস্ট্রিকশন ছিল, কিন্তু বোর্ডিংয়ে যাওয়ার পর মনে হচ্ছে যা ঠিক আছে, এখন আমার সব সিদ্ধান্ত আমাকে নিতে হবে। আস্তে আস্তে স্বাধীন হওয়া শুরু করলাম, ইন্ডিপেন্ডেন্ট হওয়া শুরু করলাম, নিজের সব কাজ নিজের করা লাগলো। তো ইট ওয়াজ কাইন্ড অফ ফান। আমার মনে হয় যে আস্তে আস্তে জিনিসটাও আসলে মজা লাগা শুরু করলো। আর খেলাধুলা, দুষ্টামি সেগুলো তো আছেই। ছোটবেলায় আমরা ছোটরা আসলে একটা কাজ করি, সেটা হচ্ছে যে কোনো জিনিস বা যে কোনো খেলনা হাতে পেলে সেটা একটু খুলে দেখার চেষ্টা করি যে কি আছে ভেতরে। প্রচুর করেছি, আমিও প্রচুর করেছি। আচ্ছা, কি খোলা হয়েছে? গাড়ি, বিশেষ করে মোটর দিয়ে আবার অন্য কোনো কিছু বানানো গাড়ির, মানে আমরা বায়না করতাম যে ঠিক আছে একটা গাড়ি দরকার, কিন্তু গাড়িটা পাওয়ার সাথে সাথেই হয়তো বা 5-10 মিনিটের মধ্যে ওটা খুলে একদম ডিসমেন্টেল করে ফেলতাম, তারপর মোটর দিয়ে আবার অন্য কোনো কিছু বানানোর চেষ্টা করতাম। আচ্ছা, আপনার শৈশবটা এমন একটা সময় যে সময় আসলে আপনি গাড়ি দিয়ে খেলার সুযোগটা পেয়েছেন এবং একই সাথে
ভিডিও গেমসের যুগটাও কিন্তু সে সময়ই এসেছিল। তো এই যে একটা পরিবর্তন, যে ফিজিক্যাল খেলার পাশাপাশি আমরা ভিজুয়াল যে গেমসগুলো সেগুলোও খেলতে পারছি, কেমন আমার মনে লাগছিল? হয় আমার ফ্যামিলিতে আসলে ভিডিও গেমসের একদম যে আমার অ্যাক্সেস ছিল না, ছিল, কিন্তু এটা আমার খুব একটা আসলে আমাকে কোনোভাবে টানে নেই, বা আমি হয়তো বা ছোটবেলা আমার ঠিক এখন এক্স্যাক্টলি মনে নেই, হয়তো বা আমাকে আসলে খুব বেশি দেওয়াও হতো না, হয়তো কোনো না কোনোভাবে আসলে শাসন করে ওটার থেকে দূরে রাখা হতো, কিন্তু আমাকে প্রচুর বই প্রোভাইড করা হতো। আচ্ছা। আর আমি ছোটবেলা থেকে আসলে প্রচুর বইয়ের সাথে আসলে আমার কানেকশন হয়ে গেছে, বাসাতেও কালেকশন ছিল। আর আমি যখন আস্তে আস্তে বড় হচ্ছি তখন আমাকে বইও কিনে দেওয়া হতো প্রচুর। আমি প্রচুর কমিক্সের ভক্ত ছিলাম। চাচা চৌধুরী প্রাণের যত কমিক্স আছে সেখান থেকে শুরু করে টিনটিন পর্যন্ত যাওয়া পর্যন্ত আমি প্রচুর বই পড়তাম। আর আমাকে প্রচুর বই কিনেও দেওয়া হতো, মানে আমি বইয়ের বায়না করলে আসলে কখনো কেউ না করতো না। মনে হচ্ছে যে আপনি খুব আইডিয়াল একটা ফ্যামিলিতে বড় হয়েছেন। আমি মনে হয় যেহেতু দুষ্টুমি করতেন তাই বোর্ডিং স্কুলে দিয়ে দিল, এবং বই পড়ার প্রতি ফ্যামিলি থেকে একটা আগ্রহ তৈরি করা হয়েছিল। আমার বিশেষ করে আমার বাবা নিজেও বই পড়তে খুব পছন্দ করতেন। তো আমরা ভাই বোনরা তো সেই বইগুলোরও তো আসলে অ্যাক্সেস পেয়েছি, কিন্তু যেহেতু ছোটদের বই তেমন ছিল না, কিন্তু তখন আমাদেরকেও আসলে সেই বইগুলো কিনে দেওয়া হয়েছে। স্কুল জীবনটা আসলে কেমন ছিল? রেসিডেন্সিয়ালে পড়তেন, সেখানে ধরেন আপনি যেমন ছোটবেলা থেকে একটু দুষ্ট প্রকৃতির ছিলেন, সেখানে যে অ্যাক্সেসটা পেয়েছিলেন, এটা জাস্ট আমার তো ধারণা, আমি হয়তো বা ভুল হতে পারি, কিন্তু মনে হয় যে সমমানসিকতার ছেলেরাই আসলে বোর্ডিং স্কুলে আমরা একসাথে ভর্তি হয়েছিলাম। আমরা প্রচুর একসাথে খেলাধুলাও করতাম, একসাথে দুষ্টামিও করতাম, মাঝে মাঝে মারামারিও হতো, কিন্তু আমাদের মধ্যে বন্ডিংটাও আসলে সেই রকম ভাবেই আসলে গ্রো করতো। তো মানে আর কি সবাই একসাথে, সব একসাথে কাজ করা, সব একসাথে করা। আর আরেকটা যেটা পার্ট সেটা হচ্ছে যে ডিসিশন মেকিং এ আসলে ইন্ডিপেন্ডেন্ট হওয়া, যে আচ্ছা ঠিক আছে আমার এখন তো আসলে পড়তে বসতে হবে এমন বলার মতো আসলে কেউ নেই, তো আমাকে নিজেই পড়তে হবে বা নিজের কাজগুলো নিজেই করতে হবে। আর যে ডিসিপ্লিনের যে ব্যাপারগুলো, আর রেসিডেন্সিয়াল মডেল কলেজের যে বিষয়টা আছে খেলাধুলার উপরে আসলে তারা এতটাই এমফেসিস দেয়, তো আসলে মিস করার কিছু নেই। যেমন ওখানে আমার ফুটবল খেলা, ক্রিকেট খেলা, বাসায় তো আসলে আমার বয়সী আসলে যেমন কেউ ছিল না, সবাই আমার বড় বা কন্টেম্পোরারি কেউ ছিল না। আর ওইখানে আসলে খেলাধুলার ওরকম পরিবেশও ছিল না, মাঠও ছিল না, কিন্তু স্কুলে যাওয়ার পর দেখি যে বিশাল মাঠ, শুধু আমাদের জন্যই মাঠ, আর খেলার জন্য আসলে আলাদা সময়ও আছে। তো এই যে তারপরে পড়াশোনার পাশাপাশি দারুণ একটা দারুণ স্কুলে কেটেছে, বলা যায় যে আপনার শৈশবটা পুরোটা স্কুলের বোর্ডিং স্কুলেই কাটানো। রেসিডেন্সিয়াল মডেল কলেজে আসলে এক্সট্রা কারিকুলার, শুধুমাত্র লেখাপড়া না, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কিন্তু অনেক প্রচুর। এবং এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আপনি দুর্দান্ত ছিলেন। কি কি বিষয়ে দুর্দান্ত ছিলেন জানবো, তবে তার আগে দর্শকদের একটু জানিয়ে আসতে চাই। সুপ্রিয় দর্শক, সালেহিন আরশাদী বাংলাদেশের একজন তরুণ পর্বতারোহী ও লেখক। শৈশবে কল্পনা ও অ্যাডভেঞ্চারের প্রতি ঝোঁক তাকে অন্যদের থেকে আলাদা করেছিল। 2005 সালে প্রথমবার কেও ক্রাডং অভিযান থেকে শুরু হওয়া তার অভিযাত্রী জীবন ক্রমে হিমালয়ের শিখর পর্যন্ত বিস্তৃত হয়। দুর্গম পথে চরম শারীরিক ও মানসিক প্রতিকূলতার মধ্যেও তিনি বাংলাদেশের 3000 ফুটের চেয়ে উঁচু 18টি পাহাড়ের উচ্চতা নির্ধারণ করেছেন। 2022 সালের গোজায়ান এক্সপেডিশনের মাধ্যমে হিমালয়ের 6000 মিটার উচ্চতার 3টি শৃঙ্গ জয় করেন তিনি। গত বছরের 10 আগস্ট পৃথিবীর ছাদ হিসেবে খ্যাত পামির মালভূমির 6150 মিটার উচ্চতার রাজদালনিয়া চূড়ায় সফলভাবে আরোহণ করেন তিনি। চূড়াটি ট্রান্স আতলাই পর্বতমালার অংশ। উল্লেখ্য, উক্ত অঞ্চলে এটি প্রথম কোনো বাংলাদেশের অভিযান। আরেক বাংলাদেশি ইমরান খানকে সাথে নিয়ে মর্যাদাপূর্ণ স্নো লেপার্ড চ্যালেঞ্জ সম্পূর্ণ করার উদ্দেশ্যে পৃথিবীর ছাদ পামিরে ঐতিহাসিক অভিযাত্রা শুরু করেছিলেন তিনি। স্নো লেপার্ড চ্যালেঞ্জ হলো পর্বতারোহণের একটি মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা, যেখানে পামির ও তিয়েন শান পর্বতশ্রেণীর সর্বোচ্চ 5টি চূড়া আরোহণ করতে হয়। পাশাপাশি লেখালেখির মাধ্যমে ট্রেকিং ও পর্বতারোহণকে জনপ্রিয় করতে নিরলস কাজ করে যাচ্ছেন তিনি। চলুন দর্শক চলে যায় অতিথির কাছে। যেমনটা আসলে বলছিলেন, এক্সট্রা কো কারিকুলার অ্যাক্টিভিটিতে ছোটবেলা থেকে অনেক বেশি অ্যাক্টিভ ছিলেন, একটু শুনতে চাই। ওখানে আমাদের স্কুলের বিষয়টি এমন ছিল, আমরা হয়তো বা এখন হ্যারি পটার, সবাই হয়তো বা হ্যারি পটার সম্পর্কে জানি বা পড়েছি। তো রেসিডেন্সিয়াল মডেল কলেজের পুরো এনভায়রনমেন্ট অনেকটা এমনই ছিল, সেকশন টু সেকশন, ক্লাস টু ক্লাস, হাউস টু হাউস, আমরা প্রতিযোগিতার মধ্য দিয়ে আসলে বড় হয়েছি। এটা ঠিক
আমার মনে হয় যে এটা ঠিক অসুস্থ প্রতিযোগিতা না, এটা সুস্থ প্রতিযোগিতা। প্রতিটা বিষয়ই প্রতিযোগিতা বলতে কে কার খেলা- থেকে জানে কে বেশি? ভালো করতে পারে, সবকিছুতে একটা পয়েন্ট আছে। যেমন আমরা একটা হাউসে দুইটা সেকশনে আমাদের আমরা যদি ক্লাস 3 কথা বলি, দুইটা সেকশনে ভাগ করা ছিল, অর্ধেক অর্ধেক করা। তো এই সেকশন বেটার না ওই সেকশন বেটার, প্রতিটাতে একটা পয়েন্ট ছিল। দাবা থেকে শুরু করে ইনডোর গেমস, তারপরে ক্যারম, তারপরে আপনার বাস্কেটবল, ভলিবল, ক্রিকেট, ফুটবল, তো সবগুলো খেলাই অ্যাকচুয়ালি আমরা খেলতাম বাই রোটেশন। সবগুলো খেলারই আমাদের সুযোগ ছিল, প্রতিটা খেলাই আমরা খেলতে পারতাম, প্রতিটা খেলাতেই প্রতিযোগিতা হতো সেকশন টু সেকশন। তারপরে আবার আমাদের দুইটা হাউস ছিল, জয়নুল আবেদিন হাউস আর প্রদীপ খুদা হাউস। এই দুইটা হাউসের মধ্যেও একটা প্রতিযোগিতা হতো। তো আমরা আসলে খেলাধুলাটাকে, বা শুধু খেলাধুলা না, আমাদের আবৃত্তি হতো, ডিবেট হতো, তো অনেক অনেক কিছুই হতো আর কি। এই জিনিসগুলোতেই আসলে সময়গুলো কেটে যেত। কিন্তু সমস্ত প্রতিযোগিতা ছাপিয়ে আপনার মনের প্রতিযোগিতায় আপনি কিন্তু বই পড়াটাকেই বেশি বেছে নিয়েছিলেন। আমাদের বই পড়া, আমার খুব মজার একটা আছে। আমাদের তো রাতে হোস্টেলে আসলে ধরুন 9টার মধ্যে লাইট নিভে যেত, তো ঘুমায় যেতে হবে আপনাকে 9টা সাড়ে 9টার মধ্যে। তো একবার কিন্তু বই তো পড়তে হবে, এমনিতেই তো গল্পের বই পড়ার একটা নির্দিষ্ট সময় আছে, এর বাইরে আসলে গল্পের বই পড়া যায় না। কিন্তু আমার রাত জেগে বই পড়তে খুবই ভালো লাগে শুয়ে শুয়ে। তো আমরা কি করতাম, তো কাঁথার নিচে গরম, প্রচন্ড গরম, কিন্তু কাঁথা গায়ে দিয়ে আমরা টর্চ লাইট জ্বালিয়ে জ্বালিয়ে বই পড়তাম। তো একবার আমাদের যে হাউস টিউটর উনি আসতেন আবার হাউসগুলোকে রেকি করার জন্য, সবাই ঘুমালো কিনা, সব ঠিকঠাক আছে কিনা। তো একবার ধরা পড়ে গেলাম। আচ্ছা, তো পরে দেখে যে আমি একটা কমিক্স পড়তেছি, টিনটিনই পড়ছিলাম আর কি। তো সেই তার একদিন আগে হচ্ছে আমাদের ফ্যামিলি ডে ছিল, আব্বু আম্মু আসছিলেন। তো আমার বোন আমাকে একটা তিব্বতের টিনটিন, খুবই তখন কোইন্সিডেন্টলি তিব্বতের টিনটিন বইটা আমাকে গিফট করেছিল। তো ওইটাই পড়ছিলাম। তো তারপরে বেশ মার খেয়েছি স্যারের হাতে আচ্ছা, এটার জন্য। তো মানে বই পড়া এইরকম ভাবেই চলতো আর কি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। টিনটিনের কথা বারবারই আসছে। টিনটিন কি আসলে কোনোভাবে ঘোরাঘুরিতে অনুপ্রেরণা হয়ে আছে? আমার মনে হয় অবভিয়াসলি টিনটিন আমাকে অনেক বেশি মোটিভেট করেছে, অনুপ্রাণিতও করেছে ছোটবেলায়। বিশেষ করে আমি এখনো আমি বলতে পারি যে আন্দিজের উপর বিশেষ করে প্যাটাগোনিয়া আন্দিজের উপরে যে টিনটিনের যে সিরিজগুলো আছে, ওগুলো আমাকে খুবই বেশি অনুপ্রাণিত করেছিল। বিশেষ করে পাহাড়ে যাওয়ার যেই ঝোঁক, বা ওইটা সামহ ছোটবেলাতেই আমার ভিতরে সাবকনশিয়াসলি ঢুকে গেছিল। সেটা আসলে অনেক পরে গিয়ে বুঝতে পারি, যেটা আসলে রিভিল হয়েছে আসলে অনেক পরে, যে আসলে ওই বয়সটায় এভাবে বোঝার। না, আমি যে পাহাড়ে যাব, ছোট জিনিস আসলে কিভাবে পাহাড়ে যাব বা পর্বতারোহণ করব, সেটা ওই সময় ফিল হয়নি। কিন্তু ওই কাজটাকে বা টিনটিনের অ্যাডভেঞ্চারটাকে খুবই মানে টানতো, খুবই আকর্ষণ করতো। আচ্ছা, তো এই যে পড়াশোনা করতেন এত, আপনার একাডেমিক রেজাল্ট কেমন ছিল এসএসসি তে? আমার ভালো ছিল, A+ পেয়েছিলাম। আচ্ছা, কলেজও কি আপনার রেসিডেন্সিয়ালি ছিল? না, কলেজ ছিল হচ্ছে নর্ডাম কলেজ। নটরডেমে ছিল? জি, নর্ডাম কলেজ। কত সালের কথা? এটা 2004 সালে আমার এসএসসি পাস করলো, তারপরে নর্ডাম কলেজে ভর্তি হলাম। ভীষণ ভালো একটা রেজাল্ট নিয়ে আপনি নটরডেমে পড়াশোনা শুরু করলেন, এবং আমরা যতদূর জানি যে এই সময় থেকেই আপনার যে ঘোরাঘুরির যে নেশাটা, সেটা আরো দানা বাঁধতে শুরু করলো। কিভাবে শুরু হলো, এবং প্রথম যে ট্যুর সেটা আসলে কাদের সাথে ছিল, কিভাবে ছিল, জানতে চাই। আচ্ছা, যেটা হচ্ছে প্রথম ট্যুর বলতে আমি গিয়েছিলাম হচ্ছে মাধবকুণ্ড, সিলেটের মাধবকুণ্ডতে গিয়েছিলাম, কুলাউড়ায়। তো ওটাও আমরা স্কুল ফ্রেন্ডরা মিলে গিয়েছিলাম। আমাদের তখন একটুখানি, আমরা যেহেতু কলেজে পড়ি, একটু বড় হয়ে গেছি, তো বাসা থেকে আসলে আমরা একটু অ্যাক্সেস পাওয়া শুরু করলাম। তো আমরা বললাম আচ্ছা ঠিক আছে, আমরা সবাই ঘুরতে যাই। তখন আসলে এত সোশ্যাল মিডিয়া ছিল না, কোথায় যাব কি করব অতটা মানে অ্যাক্সেস ইনফরমেশনও ছিল না যে কিভাবে কি করব। তো আমরা ফার্স্ট ইয়ারেই ছিল? এটা ফার্স্ট ইয়ারে ছিল। আমরা কুলাউড়ায় গিয়েছিলাম সিলেটে, তো শ্রীমঙ্গল হয়ে তারপর কুলাউড়া হয়ে আমরা মাধবকুণ্ড ঘুরে আসি। তো সেইবারই প্রথম আসলে আমার পাহাড়ের সাথে সরাসরি সংযোগ, এটাকে যদি আমার পাহাড়ের সাথে সংযোগ বলতে চাই, তাহলে এই ট্যুরটাই ছিল হচ্ছে আমার পাহাড়ের সাথে প্রথম সংযোগ। তারপরে আমরা সেকেন্ড ইয়ারে আবার কোথায় যাব আমরা খুঁজছিলাম, আমাদের ঈদের বড় একটা ছুটি ছিল। তারপরে আমরা আবার ফ্রেন্ডরা মিলে প্ল্যান করলাম যে আচ্ছা ঠিক আছে এবার দিনাজপুরে যাই। কিন্তু সামহাও দিনাজপুরের টিকিট ম্যানেজ করতে পারিনি। আমার একটা ফ্রেন্ড গিয়েছিল, কিন্তু সে বান্দরবনের টিকিট নিয়ে চলে আসছে, টিকিট কেটে।
কিন্তু আমার বান্দরবান সম্পর্কে তখন কিছুই জানতাম না, আর প্ল্যানও ছিল না বান্দরবানে যাব বা বগালে কেওক্রাডাং যাব। এগুলো শুধু আসলে আমরা নামই শুনেছি, আর এগুলো সম্পর্কে একটা চাপা একটা ভয় বা আতঙ্ক ছিল সেই সময়টায়। 2004-05 সালের কথা যদি বলি, যেহেতু আমরা পাহাড় সম্পর্কে তেমন কোনো কিছু জানতাম না, কিন্তু তখন সবাই মনে করতো যে বান্দরবান খুবই দুর্গম একটা জায়গা, ওইখানে আসলে কারা থাকে, কীরকমভাবে থাকে, ওখানে আসলে সমতলের মানুষটা যেতে পারে না, আর ওখানে বিচ্ছিন্নতাবাদীদের ভয়ও আছে, তো ওখানে গেলে আসলে কিডন্যাপ হয়ে যায়, এইরকম একটা তখন এই ধরনের একটা স্টেরিওটাইপ চিন্তা ভাবনা ছিল। তো সেটাই আমরা চলে গেলাম হচ্ছে বাসায় অনেক মিথ্যা বলে, একটা ফ্রেন্ড আরেকটা ফ্রেন্ডের সাথে আমরা বাসায় গিয়ে তো মিথ্যা কথা বলে তো আমরা সবাই চলে গেলাম বগালে। তো ওই জার্নিটা খুবই অসাধারণ ছিল। এখন যেমন আমরা খুব সহজেই চলে যেতে পারি, তখন আসলে এত সহজে যাওয়া যেত না, ভেঙে ভেঙে যাওয়া লাগতো। প্রথমে বান্দরবান থেকে রুমাবাজারও অ্যাকচুয়ালি সরাসরি যাওয়া যেত না, কাইখংঝিরি বলে ট্রান্সপোর্ট সিস্টেমটা এত ইজি ছিল না, কাইখংঝিরি পর্যন্ত যাওয়া যেত চাঁদের গাড়িতে, তারপর ওখান থেকে আবার নৌকা দিয়ে রুমাবাজার যাওয়া লাগতো, রুমাবাজার থেকে আবার অল্প মানে আমরা হেঁটেই গিয়েছিলাম ঝিরিপথে, তারপরে আবার চাঁদের গাড়িতে অল্প অল্প ভেঙে ভেঙে যাওয়া লাগতো। তো রাস্তাও তখনও হয়নি, ব্রিজও হয়নি রুমাবাজারে। তো ওই জার্নিটা আমার কাছে মনে হয় যে আমার জন্য খুবই বড় একটা টার্নিং পয়েন্ট ছিল। তো ওই অ্যাডভেঞ্চারটা তখন আমার মনে হচ্ছে আমি ছোটোবেলায় যেই অ্যাডভেঞ্চারের যে গল্পগুলো পড়ে আসছিলাম, তো আমি এই জিনিসগুলোকে আসলে রিলিভ করছি। তো আমার জন্য ওইটা একটা অসাধারণ অভিজ্ঞতা ছিল। আমরা বগালেকে গেলাম, বগালেক এত সুন্দর, তো ওইটা যে পরবর্তীতে আমার সেকেন্ড হোম হয়ে যাবে ওটাও আসলে জানতাম না। তো ওইটাই আমার প্রথম। এই বান্দরবন সফরের পরপরই তো মনে হয় আপনার এইচএসসি এক্সাম চলে এলো। জি জি জি। পড়াশোনায় কোনো রকম বাধাবিঘ্ন আমার মনে হয় যে হয়েছে, আমার রেজাল্টও আসলে ওটা একটা রিফ্লেক্ট করেছে। তো আমি এতটাই আসলে হুকড হয়ে গেছিলাম বিশেষ করে বান্দরবনের প্রতি, তো সময় পেলেই পড়ালেখা বাদ দিয়ে চলে যেতাম এদিকে। ইন্টারমিডিয়েটে 2 বছরে থাকা অবস্থায় কয়টা ট্যুর দেয়া হয়েছিল? এখন তো ঠিক এক্সাক্ট মনে নেই, তো আমার মনে হয় 2-3টা তো হবে, 2-3টা হবে। ওখান থেকে আলীকদমে গেলাম, ওখান থেকে এটাতে গেলাম, তো অনেকগুলো হয়েছে, 2-3টা। ভার্সিটি জীবন কোথায় ছিল? ভার্সিটি ছিল হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে। তো আমি ফার্মেসিতে ভর্তি হয়েছি, তো এটাও আমার একটা ইচ্ছা ছিল ছোটবেলা থেকেই যে আমি ফার্মেসিতেই পড়বো। কিন্তু একটু যদি পিছনে ফিরে যায়, ছোটবেলার অ্যাক্টিভিটি দেখে কিন্তু আমার মনে হয়েছিল যে আপনার আগ্রহটা থাকবে ইঞ্জিনিয়ারিং এ পড়া, কিন্তু পড়লেন আপনি ফার্মেসি। না, ফিজিক্সের প্রতি আগ্রহ ছিল হয়তো। ফিজিক্সের প্রতি না, আমার ছোটবেলা যেহেতু আমরা খুবই, আমার ফ্যামিলিটা খুবই হেলথ বিজনেস রিলেটেড, তো ছোটবেলা থেকেই ফ্যামিলিতে ডাক্তার প্রচুর ছিল। তো আমরা ছোটবেলা থেকেই ওষুধপত্র, তারপর কিভাবে হয় ম্যানুফ্যাকচারিং, এই জিনিসগুলো নিয়ে অ্যাকচুয়ালি যেহেতু আমি বড় হয়েছি, তো আমাদের বাসায় ফার্মাসিউটিক্যালস ম্যানুফ্যাকচারিং এর সাথেই জড়িত ছিল আমার ফ্যামিলি বিজনেস যারা। আচ্ছা। তো আমি ছোটবেলা থেকে আসলে ওই এনভায়রনমেন্টে যেহেতু বড় হয়েছি, তো ছোটবেলা থেকেই আমার মাথায় ছিল যে আচ্ছা ঠিক আছে, এই র ম্যাটেরিয়ালস এভাবে প্রসেস হচ্ছে, এভাবে প্রসেস হচ্ছে, তো সামহাও ওই জিনিসটা আমার সাথে আমার মনে হচ্ছিল যে ঠিক আছে, বড় হয়ে আমি এমনই কিছু একটা করতে চাই। তো ওই একাডেমিক লাইনটা তখন সেভাবেই শিফট হয়েছে, তো এটাও আমার একটা চয়েস ছিল, আমি এভাবেই করতে চাই। নটর ডেম থেকে এনএসইউ, দুইটা অর্গানাইজেশনেরই কিন্তু এডুকেশন বলেন বা সিস্টেম বলেন যে একটু পরিবর্তন আছে, একটা চেঞ্জ আছে। সেই চেঞ্জটা আপনার কেমন লাগছিল, উপভোগ করছিলেন? আমি প্রথম দিকে তো উপভোগ করছিলাম অবশ্যই। নর্ডাম কলেজের এটা একটা অসাধারণ অর্গানাইজেশন, এটা তো আমি স্বীকার করতে বাধ্য হব। নর্ডাম কলেজ থেকে আমি প্রচুর জিনিস শিখেছি, যেটা আমাকে লাইফে আমার কাছে মনে হয় অনেক বেশি এনরিচ করেছে, বিশেষ করে তার এনভায়রনমেন্ট, তার পড়ালেখার সিস্টেম, তার ডিসিপ্লিন। আর নর্থ সাউথে যাওয়ার পরে ওইটা আসলে অনেক বেশি মাল্টিপ্লাই হয়ে গেছে। তো সবাই বলে যে ঠিক আছে ইউনিভার্সিটিতে গেলে লেখাপড়া কম করতে হয়, কিন্তু এখন দেখি যে এমন একটা ইউনিভার্সিটিতে পড়েছেন যেখানে পড়াশোনাটাই অনেক বেশি, অনেক 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 পড়ালেখা। কিন্তু শুরুর দিকে প্রথম 1-2 বছর আমি খুবই একাডেমিক্যালি ইনভেস্টেড ছিলাম, লেখাপড়া করতে খুবই ভালো লাগতো, রেজাল্টও খুবই ভালো ছিল। কিন্তু থার্ড ইয়ার থেকে আবার আমার লাইফে মনে হচ্ছে যে আবার কিছু একটা শিফট হলো। এরপরে আমি বান্দরবানের প্রতি আরো বেশি আকৃষ্ট হয়ে গেলাম। এরপর থেকে যে পাহাড়ে যাওয়া শুরু করলাম, তো আসলে আর থেমে থাকিনি। তো সময় সুযোগ পেলে ক্লাস বাং দিয়ে আসলে আমি
বান্দরবানি পড়ে থাকতাম বলা যায়। যেহেতু আপনি একমাত্র ছেলে ছিলেন এবং ছোট ছেলে ছিলেন, বাবা মা কি এই যে আপনি র্যান্ডমলি বা ফ্রিকোয়েন্টলি যেতেন এই বিষয়গুলো মেনে নিত? প্রথমে অনেক সমস্যা ছিল, বিশেষ করে 9, 10, 11, 12 মানে প্রথম বেশ সমস্যাই করতো তারা, ইমোশনাল ব্ল্যাকমেলও করতো, রাগারাগিও করতো প্রচুর। তারপরে আস্তে আস্তে তারাও বুঝতে পেরেছে যে ঠিক আছে আমার এইটাই ভালো লাগে, এটাই আমার নাছোড়বান্দা। নাছোড়বান্দা। আপনার তো প্রথম পর্বত আরোহণ ছিল কেওক্রাডাং। জি, প্রথম কেওক্রাডাং, যে স্কুলের ফ্রেন্ডদের সাথে যেবার গেলাম। আচ্ছা আচ্ছা, একদম এবারেই কেওক্রাডাং গিয়েছিলাম। আচ্ছা, এখানে একটু জানতে চাইবো যে প্রথম পর্বত আরোহণ যেহেতু, কেউ কি কোনো কিছু শিখিয়েছিল যে কিভাবে আরোহণ করতে হবে, নাকি নিজেরা যা পেরেছে? না, আমরা নিজেরা আমরা পেপার কাটিংস পড়েছিলাম। সেই সময় আসলে ইন্টারনেটে এতটা ইনফরমেশন ছিল না। এটা তো বাংলাদেশের অন্যতম বড়, বাংলাদেশের অন্যতম, ইনফ্যাক্ট তখন আমরা জানতাম যে এটাই হয়তো সর্বোচ্চ চূড়া। সেই সময় আমরা 2005 সালের কথা বলছি, সেই সময় আমরা জানতাম যে এটাই সর্বোচ্চ চূড়া। তো আমরা পেপার কাটিংস নিয়েছি, তো জানতাম যে ঠিক আছে পাহাড়ে যাওয়ার জন্য আসলে অনেক প্রস্তুতি লাগে। তো আমরা বড় একটা মোটা রশিও নিয়ে গেছিলাম যদি পড়ে যাই। তারপরে আমাদের একজন বড় ভাই আছে, সে অনেক আগে একবার হয়তোবা আগে আমি জানি না 2-3 বছর আগে হয়তোবা গিয়েছিলেন, আমরা শুনেছি। তো তার কাছে গিয়েও আমরা কিছু জেনে আসছিলাম। তো উনিও তো আমাদের বলেছে যে এটা লাগবে, এই প্রিপারেশন লাগবে। কিন্তু যখন আমরা গেলাম তখন যাওয়ার পরে দেখলাম যে আসলে এত কিছু দরকার নেই। তো আমার খামোখা এত প্রস্তুতি নিয়ে আসছি। তো বাংলাদেশের যে পাহাড়, ওটার জন্য আসলে পর্বত আরোহণের মতো এই দড়ি নিয়ে যাওয়া, এত সরঞ্জামের প্রয়োজন হয় না। আচ্ছা, এই তো তারপর আস্তে আস্তে কতজন ছিলেন সেই ট্রিপে? আমরা 5 জন ছিলাম। আচ্ছা আচ্ছা, আমরা 5 জন স্কুল ফ্রেন্ড ছিলাম। নর্থ সাউথের লাইফটাতে ফিরে আসি। এই সময়টাতে আপনি কোথায় ট্যুর করলেন বা কোথায় পর্বত আরোহণ করলেন? বান্দরবানে, সমস্ত বান্দরবানে। মানে তখনও পর্যন্ত দেশের বাইরে ট্যুর করা হয় না? সেই সময় পর্যন্ত দেশের বাইরে, ইনফ্যাক্ট আমি যে পর্বতারোহণ করব বা মাউন্টেনিয়ারিং এর মতো একটা জায়গায় যে আমি আসলে যাব এমন কোনো কিছু ছিল না। কিন্তু বান্দরবানের প্রতি আমার একটা প্রচন্ড রকম আকর্ষণ কাজ করতো। সেখানকার ফ্লোরা ফনা, সেখানকার ঝিরি, সেখানকার পাহাড়ের গঠন। তখন আস্তে আস্তে আমার ঘোরাঘুরির প্যাটার্নও আসলে চেঞ্জ হয়ে গেছে। তখন ঘোরাঘুরি মানে এটাও আসলে একটা গ্রোথ ফেজে ছিল। প্রথমে যেমন আচ্ছা ঠিক আছে আমাকে ওই জায়গাটা যেতে লাগবে, আমি কেওক্রাডাংয়ের নাম শুনেছি বা ভোগালেকের নাম শুনেছি, আমাকে ওই জায়গায় যেতে হবে। কিন্তু 1-2 বছর পর আর বিশেষ করে হচ্ছে ট্রাভেলার্স অফ বাংলাদেশ, তার ট্রাভেলার্স অফ বাংলাদেশের সাথে পরিচয় হওয়ার পর, সেখানে বেশ কয়েকজন বড় ভাই ছিলেন, তাদের সাথে মেশার পর, তাদের সাথে কথাবার্তা বলার পর, তাদের ঘোরাঘুরির প্যাটার্ন জানার পর, তাদের সাথে ঘোরাঘুরি করার পর, এরপরে আরেকটা অর্গানাইজেশন আছে হচ্ছে ডিওয়ে এক্সপিডিটার্স, তাদের কাজই হচ্ছে বান্দরবানে অভিযান করা। তাদের সাথে যোগাযোগের পর, তাদের কয়েকজন যেই আছে, তাদের যারা ফাউন্ডিং মেম্বার্স আছে, তাদের সাথে ঘোরাঘুরির সুযোগ পাওয়ার পর, আমি ঘোরাঘুরি করা বলছি কিন্তু তখন ঘোরাঘুরিটা অ্যাকচুয়ালি কনভার্ট হয়ে গেছে অভিযানে। নতুন নতুন পাহাড় খুঁজে বের করা, নতুন জলপ্রপাত খুঁজে বের করা, জলপ্রপাতটা কেন হয়, তখন ওইটা চলে গেছে হচ্ছে অনেকটা তখন ওইটা জিওগ্রাফিক্যাল একটা এক্সপিডিশন হয়ে গেছে। আমাকে জানতে হবে, ওইখানে আবার অনেক একাডেমিক বিষয় চলে আসছে, প্রচুর বইপত্র পড়তে হয়েছে। আচ্ছা ঠিক আছে, একটা পাহাড় কিভাবে আসলে গঠিত, আমরা এটাকে বলতে পারি যে এক প্রকার রিসার্চে ইনভলভ হলেন আপনারা। কাইন্ড অফ রিসার্চ বলতে পারেন। আমি হয়তো বা ব্রড টার্মে ওই একাডেমিক রিসার্চের কথা বলছি না, এটা শুধুমাত্র নিজের জানার জন্যই। আচ্ছা, যেটা হচ্ছে পুরোটাই হচ্ছে নিজের স্যাটিসফ্যাকশনের ব্যাপার, যে আমি আসলে একটা জায়গায় যাচ্ছি, একটা জায়গার ব্যাপারে আসলে কতটুকু জানছি। তখন ওইটা বললাম যে ওটা অ্যাকচুয়ালি একটা গ্রোথ ফেজ ছিল, একটা প্রসেসের মধ্যে দিয়ে। প্রথমের দিকে আমি যাচ্ছি ঠিক আছে ওইটা শুনেছি, আচ্ছা ঠিক আছে চলে গেলাম। তখন হচ্ছে ওই যাওয়াটাই আচ্ছা ঠিক আছে গেলাম, ভোগালেকে গেলাম, কিন্তু ভোগালেকটা আসলে কি, এটা কি আসলেই যেটা যেভাবে আমরা ইন্টারনেটে দেখি, এটা কি আসলে একটা আগ্নেয়গিরির জ্বালামুখ, নাকি আসলে কি ভিতরে একটা ড্রাগন ছিল, এই পানিগুলো কোথা থেকে আসলো? তো তখন চলে আসছি, যে কিউরিওসিটিটা গ্রো করেছে, তখন চলে গেছে যে আমাকে বললাম যে ওই একাডেমিক পড়াশোনা করতে হয়েছে। আচ্ছা ঠিক আছে, এই পাহাড়ের উপরে এমন একটা লেক কিভাবে হতে পারে। আপনি পড়াশোনার কথা বলছেন, এই জায়গাটাতেই জানতে চাই যে যারা পড়াশোনা করতে চায় তাদের জন্য সোর্সগুলো কি হতে পারে একদম প্রাথমিক পর্যায়ে? সোর্স আসলে প্রচুর বইপত্র আছে। তো আমরা যখন দেখলাম যে আসলে এইখানে বইপত্রগুলো আমরা তো অনেক জায়গা থেকে কালেক্ট করতে হয়েছে, এই জায়গা থেকে ওই জায়গা থেকে, তারপরে ইন্টারনেটে বেশ কিছু রিসোর্স আছে।
তো তারপরে যখন আমরা বইপত্র পড়তে পড়তে যখন আমরা আমাদের যেই নলেজটা আরো আরো বাড়াতে লাগলাম, আরো অভিযান করতে লাগলাম, এদিকে যাচ্ছি ওদিকে যাচ্ছি, তারপরে আমরা একটা ফিল করলাম যে আচ্ছা ঠিক আছে, মানুষজনকেও আসলে এই ব্যাপারটা জানানো দরকার। তখন আমরা যেই রিসোর্সগুলো আছে সেই রিসোর্সগুলোকে এক জায়গায় করে আমাদের কাছে মনে হচ্ছে যে আসলে যারাই জানতে চায়, যেমন অনেকেই কোশ্চেন করে আসলে কোথায় জানবো বা কোথায় পাবো, তখন আমরা যেটা করলাম সেই জিনিসগুলো দেখে আমরা একটা প্ল্যাটফর্ম রেডি করলাম, সেটা হচ্ছে অদ্রি। আচ্ছা, অদ্রি মানে হচ্ছে পাহাড়, আমি বলে দিই কত সালের কথা? এটা 2015 দিকে আমরা মোটামুটি একটা শেপ তৈরি করে ফেলেছিলাম, কিন্তু এটার এক্সিস্টেড হয়েছে হচ্ছে আপনার 2016-এ। আচ্ছা, কিন্তু চিন্তাটা নিশ্চয় আরো আগে থেকে অনেক আগে থেকে আমাকে মনে হচ্ছে যে ঠিক আছে আমরা এমন কিছু একটা আমরা নিশ্চয় অদ্রির। এটা কি কোনো ওয়েবসাইট? এটা একটা ওয়েবসাইট, এটা একটা লাইব্রেরি, একটা ফিজিক্যাল লাইব্রেরি। ওখানে আমরা এটা একটা প্রকাশনা সংস্থাও। তো এটা পাহাড় পর্বত রিলেটেড আমাদের মতো তরুণ তরুণীরা যেভাবে নিজেদের দেখতে চায়, যদি একাডেমিক ভাবে দেখতে চায় তাহলেও বইপত্রের সোর্স আছে, কেউ যদি লেখালেখি করতে চায় সেই ক্ষেত্রেও আমাদের ম্যাগাজিন আর বইপত্র আছে। আর আমরা অনুবাদও করে থাকি, মাউন্টেনিয়ারিং এর যত ক্লাসিক বই আছে আমরা অনুবাদ করে থাকি। আপনার জীবনে আসলে অনেক গল্প রয়েছে। আমি যদি একটু 2012-তে ফিরে যেতে চাই, সেখানে কিন্তু আপনি একটা দুর্ঘটনায় পড়েছিলেন। একটু আপনার কাছ থেকে একটু ডিটেলসে শুনতে চাই, কি হয়েছিল আসলে? 2000 এটা আমরা অ্যাকচুয়ালি 2011 সালের ডিসেম্বরে আমরা একটা বড় একটা অভিযানে বের হই। আমাদের প্ল্যানটা অনেক ইলাবোরেট ছিল। আমরা বেশ কিছু বাংলাদেশে একটা পর্বতশ্রেণী আছে, সেটার নাম হচ্ছে মদক। সেই মদকের সবগুলো চূড়া আমরা বড় যে চূড়াগুলো আছে, সর্বোচ্চ যে চূড়াগুলো আছে সেই চূড়াগুলো আমরা একসাথে ক্লাইম্ব করব, মাপবো, জিপিএস দিয়ে মাপবো। কতজন ছিলেন? আমরা সেখানে 4 জন ছিলাম। আচ্ছা, 4 জন ছিলাম। এটাও বান্দরবানে? এটা বান্দরবানে। বান্দরবানে। তো আমরা চলে গেছি ডিসেম্বরের শেষের সপ্তাহে চলে গেছি। তো আমরা অভিযানটা খুব ভালোভাবে শেষ করার পর ফেরার পথে আমাদের বাস অ্যাক্সিডেন্ট হয়। সেটা হচ্ছে বান্দরবানে থানচিতে একটা বাস অ্যাক্সিডেন্ট হয়, খুবই ভয়াবহ বাস অ্যাক্সিডেন্ট। তো ভোরবেলা সকাল 7টা বাজে আমাদের বাস থানচি থেকে আমরা বান্দরবান ব্যাক করছিলাম। তো সেইখানে বাসটা খাদে পড়ে যায়, প্রচণ্ড কুয়াশা ছিল। আবার আমি জানি না এখন পর্যন্ত আমি জানি না এক্স্যাক্টলি কী কারণে অ্যাক্সিডেন্টটা হয়েছিল। কেউ কেউ বলে বাসের ব্রেক ফেল হয়েছিল, কেউ কেউ কুয়াশার অজুহাত দেয়। তো প্রচুর ক্যাজুয়ালিটি হয়েছিল। তো আমরা বাসে প্রায় 40 জনের মতো ছিলাম। তো সারভাইভ করেছিল হার্ডলি 6-7 জন। তো আমরা যে 4 জন ছিলাম সেই 4 জনের মধ্যে 2 জন মারা যায়, আমার 2 জন বড় ভাই মারা যায়। খুবই দুঃখজনক। আর আমরা 2 জনও সিভিয়ারলি ইনজুর্ড হই। প্রচণ্ড একটা কষ্টকর একটা সময় ফেজ গেছে। তো বিছানা থেকে উঠতে পারতাম না। ডাক্তার বলেছিল আমি এর আগে হাঁটতে পারবো কিনা সেটাও আসলে সন্দেহ প্রকাশ করেছিলেন ডাক্তাররা। আর ওই সময়টা তো আসলে খুবই ক্যাওটিক ছিল, যে হসপিটাল দৌড়াদৌড়ি, আমার ইন্টারনাল ব্লিডিং হচ্ছিল, আমার সেক্রাম আর 2 পা ভেঙে গেছিল। আর আমার সাথে যে আরেকজন বড় ভাই যে সার্ভাইভ করেছিল, মনিরুল ভাই, উনিও সিভিয়ারলি ইনজুর্ড ছিলেন, ওনারও বেশ কিছু স্পাইন ভেঙে গেছিলো, তারপরে ফিমারও ভেঙে গেছিলো ওনার। তো এই তো ওইটা একটা বাজে একটা ফেজ জীবনের। আসলে খুবই টাচি একটা ঘটনা এটা, যে যাদের সাথে নিয়ে ঘুরতে বের হলেন তাদের মধ্যে 2 জনকে হারিয়ে চলে আসলেন, এবং নিজেও যে ঠিকঠাকভাবে পরিপূর্ণরূপে চলে আসতে পেরেছেন তাও না, নিজেও এসে অনেকটা দিন সাফার করেছেন। এরকম ঘটনা থেকে যেটা হয় যে আমরা অনেক সময় লক্ষ্য করি যে মানুষ হতাশ হয়ে যায়, যে এই কাজে গিয়ে আমার এরকম হলো, আমি এই কাজ থেকে দূরে সরে আসবো, বা পরিবারও অনেক সময় বাধা দেয় যে এটা করতে গিয়ে তোমার এটা হয়েছে। কিন্তু আপনার ব্যাপারে মানে কি বলবো, যে খুবই ভালো লাগার বিষয় যে আপনি থেমে যাননি, সেই জায়গা থেকে নতুন করে শুরু করেছেন এবং গুছিয়ে নিয়েছেন নিজেকে পুরোপুরি। পরবর্তীতে কোথায় গেলেন সুস্থ জানি না, হওয়ার পর? নিজেকে এখনো পুরোপুরি গুছিয়ে নিতে পেরেছি কিনা জানি না, গুছানো আসলে সম্ভব কিনা। এটা খুবই, আমি জানি না, আমি এখনো মনে হয় যে পুরোপুরি যে নর্মাল হয়েছি তেমন না, আমার মধ্যে এখনো ডিপ্রেশন কাজ করে। তো বেশ খারাপ একটা সময় গেছে। হ্যাঁ, আমি ফিজিক্যালি নিজেও খুবই বাজে একটা শেপে ছিলাম।
কিন্তু আমার মনে হয় যে সবচেয়ে বেশি যেটাকে আমাকে এফেক্ট করেছে সেটা হচ্ছে সার্ভাইভাল স্কিল। যে আচ্ছা ঠিক আছে, আমিও তো তাদের জায়গায় থাকতে পারতাম, মানে আমি কেন আসলে এরকম ভাবে বেঁচে থাকলাম। আমার মনে হয় এটা খুবই বাজে একটা সিচুয়েশন ছিল, কিন্তু এটা মনে হয়নি এক্সপ্লেইন করাটা খুবই ডিফিকাল্ট। যে কাজটা করতে গিয়ে আমরা এরকম দুর্ঘটনার শিকার হলাম, যে স্বপ্নটা চারজন মিলে দেখেছিলাম সেই স্বপ্নটাকে সামনে আমার এগিয়ে কাছে মনে হয় যে এই একটা ব্যাপারে আমি বেশ রিয়েলিস্টিক ছিলাম। আমরা এই কাজটা করতে যে আসলে আমাদের কোনো সমস্যা হয়নি বা দুর্ঘটনা ঘটেনি। দুর্ঘটনা ঘটেছে আসলে একটা ট্রান্সপোর্ট সিস্টেম মিসম্যানেজমেন্টে। এটা ঢাকাতে হতে পারে, যে কোনো আমি যদি পাহাড়ে, আচ্ছা ঠিক এখন ঘটনাটা পাহাড়ে হয়েছে দেখে পাহাড়কে দোষ দিয়ে তো আসলে লাভ নেই। এই ব্যাপারে আমি রিয়েলিস্টিক ছিলাম। আমাকে কখনো এরকম মাথাতেও আসেনি যে পাহাড়ে গেলাম দেখে আসলে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট তো আসলে ঢাকাতে হতে পারে, ইনফ্যাক্ট ঢাকাতেই বেশি হয়, পাহাড়ে তো আসলে অ্যাক্সিডেন্ট খুবই কম হয়। এই ব্যাপারে আমাকে কখনোই খুবই সুন্দর এবং খুবই অপটিমিস্টিক একটা চিন্তা যে আপনি এটাকে খুব গঠনমূলকভাবে দেখছেন। কিন্তু এই কষ্ট থেকে বা এই ট্রমা থেকে, এই দুর্ঘটনা থেকে বের হলেন কিভাবে মানসিকভাবে? আমার মনে হয় যে বের হওয়ার পিছনে আসলে পাহাড়েরই হাত ছিল। আমি আবার যেবার প্রথম পাহাড়ে যাওয়া শুরু করলাম, আমি তখনও খুব ভালোভাবে হাঁটতে পারি না, আমি খুঁড়ে খুঁড়ে হাঁটি। কিন্তু তারপরেও আমি সাহস করে, বিশেষ করে আমি তখন যারা আমাকে সাথে নিয়ে পাহাড়ে গিয়েছিল তাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই। তারা না থাকলে হয়তো বা আমার এই জার্নিটা আরও বেশি কষ্টকর হতো। তো সেই সময় থেকেই যারা আমাকে ধরে ধরে আসলে পাহাড়ে নিয়ে গিয়েছিল, আমার মনে হয় যে পাহাড়েই আমি আসলে পাহাড়ে আবার যেতে পারছি, আস্তে আস্তে করে হাঁটতে পারছি, এইটাই অনেক সবচেয়ে বড় আসলে মোটিভেশন ছিল। আমার তখন মনে হচ্ছে ঠিক আছে, আমি হয়তো আবার পারবো, আর আমার আসলে আবার চেষ্টা করা উচিত। তখন থেকে আমি আরো বেশি করে আসলে এফোর্ট দিয়ে চেষ্টা করছি, ঠিক আছে আমি আরো ভালোভাবে কিভাবে পাহাড়ে যেতে পারবো। তো ফিজিক্যাল ফিটনেসটাকে আবার ফিরিয়ে নিয়ে আসতে হবে, ফিরিয়ে আনতে হবে। দারুণ দারুণ। এবং আপনি আসলে তখন থেকে যে শুরু করলেন, এরপর থেকে আপনাকে আর থামানো যায়নি। আপনি বাংলাদেশের 3000 ফিটের উপরে যতগুলো পাহাড় আছে সেগুলোর উচ্চতা আপনি নিজে আইডেন্টিফাই করেছেন। এই জার্নিটা বা এই বিষয়টা আসলে কেমন ছিল, কিভাবে রিসার্চ করে বের করলেন? এই জার্নিটা আসলে অ্যাক্সিডেন্টের আগে থেকেই চলমান ছিল। ইনফ্যাক্ট আমাদের যেই অভিযানে আমাদের যে অ্যাক্সিডেন্টটা হলো সেইটাও এইটারই একটা পার্ট ছিল। তো আমরা অনেক দিন ধরেই করছিলাম যে আমাদের বাংলাদেশে এত এত রিসোর্স আছে, এত সুন্দর জায়গা, এত প্রাকৃতিক সৌন্দর্য, এত প্রাকৃতিক পাহাড় আর এত আছে, কিন্তু আমরা এখন পর্যন্ত এস্টাবলিশড কোনো লিস্ট আমরা জানি না যে ঠিক আছে বাংলাদেশে আসলে কয়টা উঁচু পাহাড় আছে, আমাদের চূড়াগুলোর নাম কি, কয়টা জলপ্রপাত আছে, পাহাড়ের কয়টা নদী আছে, কোন নদীর সাথে কোন নদী কানেক্টেড, কিভাবে নদীগুলো হলো। তো আমরা শুরু থেকেই পাহাড়ের, আমরা যেটি দুইটা অর্গানাইজেশন কথা বললাম, ট্রাভেলার্স অফ বাংলাদেশ আর বিশেষ করে ডিওয়ে এক্সপিডিটরস, তাদের কাজগুলোই ছিল হচ্ছে আমরা যে পাহাড়ে যাচ্ছি সেটা আসলে আউটকামটা আর একটু গোছানো হোক। আমরা এমন একটা ডাটাবেজ তৈরি করে যাই যেন বলতে পারি যেহেতু আমরা পাহাড়ে যাচ্ছি, সেই সাথে যদি আমরা এই রিসার্চের কাজগুলো যদি করতে পারি, আমরা যদি একটা পাহাড়ের কতটুকু উঁচু সেই জিনিসটাও যদি আমরা মেপে নিয়ে আসতে পারি, তাহলে আসলে আমাদের ওখানে যাওয়ার একটা মিনিংফুল হবে, একটা অর্থবহ হবে। না হলে আমি যাচ্ছি, আচ্ছা ঠিক আছে খুব সুন্দর পাহাড় বসে আছি, আচ্ছা ঠিক আছে ভালো, তাহলে নিজের স্যাটিসফ্যাকশন, তাহলে তো আসলে ওটার মিনিংফুল কোনো কিছু হলো। তো তখন থেকে আমি চাচ্ছিলাম যে আমাদের সেই যাওয়াটা, আমাদের যে স্যাক্রিফাইসগুলো আছে, এত কষ্ট করে যাওয়া, এত জোকের কামড়, পানির কষ্ট, খাবারের কষ্ট, এই কষ্টটা যেন মিনিংফুল হয়। আচ্ছা, 2015 সালে যদি আসি, রাঙামাটির বিলাইছড়িতে আপনার বন্ধু শেখ সিরাজুম মনিরের একটা ঘটনা ঘটে, সেটা আসলে আপনার চোখ দিয়ে এখন সেটাও আসলে এই পুরো বড় যে আমাদের একটা প্ল্যান ছিল, মহা পরিকল্পনা যদি আমরা বলি, সেইটারই একটা অভিযানে আমরা গিয়েছিলাম। এই অভিযানটা একটা ইন্টারেস্টিং মজার বিষয় হচ্ছে, আমার সাথে আরেকজন যে বড় ভাইয়ের কথা বলেছিলাম যিনি সার্ভাইভ করেছিলেন সেই অভিযানে, উনি এই 3 বছর পর সেই অভিযানের প্রথম পার্টিসিপেট করেছিলেন। তো আমাদের জন্য এটা বেশ স্পেশাল ছিল যে ঠিক আছে আমরা তাহলে একসাথেই আমরা আবার যেতে পারবো। তো সেটা ওই দুমলং ওই রিজিয়নে আমরা গিয়েছিলাম, আমরা একটা নতুন রুট গিয়েছিলাম, যে রুটে আসলে সচরাচর কেউ কখনো যায় না, একটা নতুন রুট এক্সপ্লোর করার জন্য। তো ওখানে বেশ বাজে একটা জায়গা ছিল, মানে প্রচুর প্রচুর মশা ছিল, যেহেতু লোকালয় নেই ওখানে, ওখানে জুমও হয় না। তো ফেরত আসার পর আমার ফ্রেন্ড, আমার খুবই ছোটোবেলার ফ্রেন্ড, আমার খুবই ক্লোজ ফ্রেন্ড,
সে ম্যালেরিয়া আক্রান্ত হয়। ওকে বাঁচানোর জন্য আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু সামহাউ ও সার্ভাইভ করতে পারিনি। খুবই দুঃখজনক আরও একটি ঘটনা। আসলে জীবনে চলার পথে অভিজ্ঞতা হয়, অনেক কিন্তু কিছুর মধ্য দিয়ে আসলে যেতে হয়, অনেক একদমই তাই। ইমোশনের মধ্য দিয়ে যেতে তো হয়। তারপরেও তো আপনার পর্বতারোহণ, আপনার শখের জায়গা, ভালো লাগার জায়গা থেমে থাকেনি। দেশের গণ্ডি পেরিয়ে আমরা দেশের বাইরে কোথায় কোথায় বা পর্বতারোহণ প্রথম করলাম কখন একটু জানতে দেশের চাই। বাইরে গেলেন? দেশের বাইরে তো এটা আগেও গেছি দেশের বাইরে, কিন্তু পাহাড়ে যাওয়ার জন্য বা যেমন আমি তো বান্দরবানে যাওয়ার আগে আসলে আমি কাঞ্চনজঙ্ঘা দেখতে দার্জিলিং গেছিলাম, কিন্তু ওইটা তো আসলে আমি ঠিক পাহাড়ে যাওয়া যেটাকে বোঝায় সেটাকে আসলে আমি বলতে চাই না। তো এমনি গেছিলাম আর কি ঘুরতে। আচ্ছা। কিন্তু বান্দরবানে যেগুলোতে গেছি সেগুলো আসলে এক্সপ্লোর করার জন্য গিয়েছিলাম। তো প্রথম যদি আমি বলি যে আচ্ছা ঠিক আছে, এই এক্সপ্লোরেশন বা এরকম অ্যাডভেঞ্চার করতে গিয়েছিলাম প্রথমে 2013-এ। আমি যখনই মনে হয়েছে যে আচ্ছা ঠিক আছে আমি একটু পারবো বা জাস্ট রিকভার করছি আমি, এই অক্টোবর নভেম্বরের দিকেই 2013-এর আমার কাছে মনে হচ্ছে যে আচ্ছা ঠিক আছে এত বড় একটা সুযোগ পেলাম, আর এবার একটু কাজে লাগাই বা একটুখানি হিমালয়ের দিকে যাই। তো সেবারে আমি হিমালয়ের দিকে গিয়েছিলাম। হিমাচল প্রদেশ, ভারতের হিমাচল প্রদেশের কানামো বলে একটা পিক আছে, একটা ট্রেকিং পিক। তো আমি ওখানে গিয়েছিলাম। তো ওখানেও আমার বন্ধু মানে সিরাজ মনির ছিল সাথে। তো ওটা ক্লাইম্ব করার পরে আমার কাছে মনে হচ্ছিল যে অনেক বড় কিছু একটা অ্যাচিভ করে ফেলেছি। তো ইট ওয়াজ সামথিং, মানে উপর থেকে হিমালয়ের কোনো একটা চূড়ার উপর থেকে চারপাশটা দেখাটা একটা স্বর্গীয় অনুভূতি। যে না গিয়েছে এটা আসলে আমি এক্সপ্লেন করতে পারবো না। আমার মনে হয় যে সবকিছু একটা ভয়েড একটা জায়গা, আমি খুব একটা জোনে চলে গেছি। এই জায়গাটাতে তিব্বতের এত কথা শুনেছি, একটা নিষিদ্ধ একটা জায়গা, ওইখান থেকে আমি দেখতে পাচ্ছি সবকিছু এত উঁচু থেকে আমি সবকিছু এত নিচু দেখছি, সব মেঘগুলো আমার এত এত নিচে। তো মনে হয় যে আসলে এটা এক্সপ্লেন করা যাবে না। আর এটাও আসলে একটা বড় একটা টার্নিং পয়েন্ট। আমার মনে হয় যে এরপর থেকেই আসলে হিমালয়ের প্রতি আচ্ছা মনে হয় যে আচ্ছা ঠিক আছে হিমালয়টাকেও আসলে এক্সপ্লোর করা দরকার, বা মাউন্টেনিয়ারিংটা। না, দেশে অনেক হয়ে গেছে এটা আমি বলবো না। দেশে আমার মনে হয় যে এক লাইফ টাইমে কেউ বাংলাদেশের কথা বলছি, বাংলাদেশ খুবই ছোট জায়গা, তার পাহাড়ের অংশ আরো ছোট, কিন্তু কেউ একজন লাইফ টাইমে আসলে বাংলাদেশের পাহাড়গুলো দেখে শেষ করতে পারবে না, যে কখনোই স্যাটিসফাই হবে না। খুব দারুণ একটা কথা আমরা শুনলাম। আমরা সবসময় বাংলাদেশ না, এটা সম্ভবই না। এটা মানে আমার মনে হয় যে এই রাস্তাঘাট যদি না থাকে, তাহলে না হয়ে যায়, তাহলে এটা সম্ভব না। দারুণ। আবারও আপনার মানে দেশের বাহিরের গল্পগুলো শুনতে চাই, যে পরবর্তীতে কি করলেন। তারপরে আমরা ট্রাভেলার্স অফ বাংলাদেশ থেকে চাঁদারে গেলাম। তখন মনে হচ্ছে যে আচ্ছা ঠিক আছে, প্রচণ্ড শীতের একটা অভিজ্ঞতা নেওয়া লাগবে। প্রচণ্ড শীত, মানে একদম হাড় কাঁপানো শীত, -30, 35, 40 এমন একটা সিচুয়েশনে যাওয়া লাগবে। তারপরে আমরা 14-এ গেলাম হচ্ছে চাঁদার ট্রেক ভারতের মানে লাদাখের একটা বিশেষ ট্রেক। এটা হচ্ছে ঝাঁসকার নদী আছে একটা লাদাখে। ওটা শীতকালে, বিশেষ করে জানুয়ারি ফেব্রুয়ারির দিকে এতই ঠান্ডা পড়ে, মানে -30, 40, তো পুরো নদীটা জমে যায়। তো সেই নদীর উপর দিয়ে ট্রেক করতে হয়। তো এটা খুবই ফেমাস একটা ট্রেক। বিশেষ করে ন্যাশনাল জিওগ্রাফিকের এটার উপর একটা ডকুমেন্টারি বানিয়েছিল। এটার উপর পর থেকে পৃথিবীতে এটা ফেমাস হয়ে যায়, বিশেষ করে যারা অ্যাডভেঞ্চার করতে চায়। তো প্রচণ্ড ঠান্ডা, খুবই সুন্দর একটা ট্রেক। তো এই ট্রেকটাও গেলাম। আমার মনে হচ্ছে ঠিক আছে, তো আমরা ঠান্ডাও হয়তো বা সহ্য করতে পারবো, সার্ভাইভ করতে পারবো, বা ইনফ্যাক্ট এনজয়ও করতে পারবো। খুব বেশি কষ্ট হয়নি, কারণ আমরা খুব ভালোভাবে প্রিপারেশন নিয়ে গিয়েছিলাম। তো তারপরে আস্তে আস্তে করে আবার নেপালে যাওয়া শুরু করলাম, ট্রেক করলাম, মাউন্টেনিয়ারিং করা শুরু করলাম। আমরা থারপুচুলি গেলাম। ওইটা একটা অসাধারণ একটা অভিজ্ঞতা ছিল। প্রথম যদি আমরা বলি যে আচ্ছা ঠিক আছে, একটা প্রপার মাউন্টেনিয়ারিং এক্সপিডিশন, তো সেটাই ছিল থারপুচুলি। আচ্ছা, 2022 সাল, যে সালটাও আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সাল, কারণ এই সালেই আপনি লাদাখে গোজায়ান এক্সপেডিশন লাদাখ সেটা অংশগ্রহণ করেছেন। সে অভিজ্ঞতা জানতে চাই। এটা একটা অসাধারণ অভিজ্ঞতা ছিল।
আমার কাছে মনে হয়। আমার মনে হয় যে এত বছর ধরে মাউন্টেনিং করার পর এই প্রথমবার আমরা একটা মন মতো এক্সপিডিশন করতে পেরেছি। আচ্ছা। সব কিছু মিলিয়ে আমরা যখন আস্তে আস্তে করে মাউন্টেনিং করা শুরু করলাম, আমি যদি বলি আমার কথা বা আমার সাথে যারা যারা ছিলেন বা পাহাড়ে যাওয়ার ব্যাপারে আমরা যেটা বললাম যে আমরা আসলে একটা বিশেষ ফিলোসফি আসলে আমরা ধারণ করি, বিশেষ করে পাহাড়ে যাওয়ার ব্যাপারে। তো মাউন্টেনিয়ারিংয়ের ব্যাপারেও আমার মধ্যে এইরকম একটা কিছু কাজ করেছে। তো মাউন্টেনিং বলতে আসলে আমরা যা বুঝি বা যেরকমভাবে বুঝি, আমি একটুখানি অন্যরকমভাবেই আসলে বুঝি, বা মাউন্টেনিং করে এরকম খুবই ছোট্ট একটা নিশ পোর্শন আসলে এমনভাবে চিন্তা করে যে মাউন্টেনিং ব্যাপারটা যেহেতু কঠিন, এটাকে নিজেকে ক্যাপেবল হতে হবে, নিজের মতো করে করতে হবে, সেলফ সাফিসিয়েন্ট হতে হবে, আর মিনিমালিস্টিক ওয়েতে যেতে হবে। আর মাউন্টেনিং একদম শুরু থেকেই আমি যদি বলি এভারেস্টের প্রথম অভিযান থেকে শুরু করে মাউন্টেনিংকে এমন একটা পর্যায়ে আসলে চলে গেছে, খুব বেশি কমার্শিয়ালাইজড, সাহায্য করার জন্য অনেক অনেক শেরপা, অনেক অনেক পোর্টার, যেখানে আসলে আপনি ঢাকায় বসে যা যা পাবেন, কিন্তু মাউন্টেনিং করতে গেলে আপনি এভারেস্টেও আসলে তাই পাবেন। ওখানে গেলেও বিরিয়ানি পাবেন, ওখানে গেলেও আপনি সব কিছু পাবেন। আর আপনাকে হেল্প করার জন্য প্রচুর মানুষজন থাকবে, শেরপা থাকবে, যারা শারীরিকভাবে আপনার চাইতে অনেক বেশি শক্তিশালী হবে, যেহেতু তারা সেইখানেরই বাসিন্দা। আর তারা জেনেটিক্যালিও তারা ওরকমভাবে আর কি, তারা মডিফাইড জেনেটিক্যালি ওই জায়গায় সার্ভাইভ করার জন্য আর থ্রাইভ করার জন্য। আর আমি সমতল থেকে একদম সি লেভেল থেকে আসলে আমি পাহাড়ে যাচ্ছি, আমি অবভিয়াসলি তাদের থেকে দুর্বল। তো আমাকে হেল্প করার জন্য সেখানে অনেক সাপোর্ট স্টাফ থাকে। আর মাউন্টেনিং এমনিতেও খুবই কস্টলি, তারপরেও যদি আমি অনেক অনেক সাপোর্ট স্টাফ নেই, অনেক অনেক সাপোর্ট নেই, তাহলে এটা আরও অনেক বেশি কস্টলি হয়ে যাবে। আর আমি যদি আসলে সেলফ সাফিসিয়েন্ট হতে পারি, সেই ক্ষেত্রে আমি খুবই নিজের মতো করে যেতে পারবো। আচ্ছা, কোন কোন জায়গায় সাপোর্টগুলো দরকার হয়? সাপোর্ট অ্যাকচুয়ালি যদি আমি আমার কথা যদি আমার পয়েন্ট অফ ভিউ যদি আমি বলি, সাপোর্ট অ্যাকচুয়ালি কোথাও দরকার হয় না। আচ্ছা, দরকার হওয়া উচিত না, এটা আমি মনে করি। আচ্ছা, যদি আমি যেতে চাই, আমাকে ক্যাপেবল হইতে হবে, আমি যেন নিজের মতো করে ওখানে যেতে পারি। না হলে আসলে হোয়াটস দ্য পয়েন্ট? মানে ওই জায়গায় যাওয়ার তো আসলে আমি কি করব? যেই হার্ডশিপটা আছে, যে কঠিন জায়গাগুলো আছে, যে দুর্গমতা আছে, সেটা পার হয়েই তো আমি যাব। যদি আসলে সাহায্য করার জন্য আসলে আমি 2-4-5টা মানুষ নিয়ে যাই, আর সে যদি আমার জন্য রাস্তা খুঁড়ে দেয়, রাস্তা বানিয়ে দেয়, দড়ি লাগিয়ে দেয়, আর আমি যদি ওভাবে চলে যাই, আর আমার খাবার দাবার যা থাকে, আমার যে ভারী ব্যাকপ্যাক থাকে, সেই ভারী ব্যাকপ্যাকও যদি পোর্টার নিয়ে চলে যায়, তাহলে আমার আসলে তো যাওয়ার কোনো দরকার নেই। আর সেই ক্ষেত্রে তো আমার অপেক্ষা করা উচিত কবে আসলে ওইখানে একটা হেলিকপ্টার যাবে। ইনফ্যাক্ট এখনো তো আছে হেলিকপ্টার রাইড, তো যাই। তাহলে আসলে মাউন্টেনিয়ারিং এর পয়েন্টটা কি? মাউন্টেনিয়ারিং তো আসলে এই পুরো প্রসেসটাই, আচ্ছা ঠিক আছে, আমি আমার ব্যাগ নিব, আমি আমার নিজের রান্না বান্না করব, আমি আমার তাবু পিচ করব, আমি আমার রাস্তা খুঁজে বের করব, নেভিগেশনটাও আমারই করতে হবে। তো আমি এই ফিলোসফিতে বিশ্বাস করি। তো এখন এটা পয়েন্ট অফ ভিউর ব্যাপার, কারোর জন্য আসলে পয়েন্টে যাওয়াটাই বা পিকে পৌঁছানোটাই এনি হাউ যে কোনো মাধ্যমে আসলে তার জন্য ওইটা ইম্পর্টেন্ট। আমার জন্য এই প্রসেসটা ইম্পর্টেন্ট। আচ্ছা, আমার জন্য পিকে যাওয়াটা ইম্পর্টেন্ট না। চমৎকার, সুন্দর বলেছেন। পামির মালভূমিতে যাওয়া অবস্থায় বা আরোহণ করা অবস্থায় আপনার নানা ধরনের প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছিল, একটু গল্পগুলো শুনতে চাই। আমি যদি এখন বলি যে এমন দুইটাই আসলে ইনসিডেন্ট হয়েছিল। একবার যেটা বললাম, আমরা মানে রোপ আপে থাকি না বা আমরা রোপও ইউজ করি না, কারণ এটা আমাদের কাছে এক্সট্রা বার্ডেন মনে হয়। এখানে অনেক অনেক তর্ক বিতর্ক হতে পারে যে আচ্ছা ঠিক আছে, সেফ কিনা বা এটা কিনা, বা মাউন্টেনিয়ারিং ইজ নেভার সেফ। তো এখানে সবসময় আসলে অ্যাক্সিডেন্টের ভয় থাকে। তো ওরকমই একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো। আমরা একটা স্লোপ পার হচ্ছিলাম, তো আমরা রওনা দিতে দিতে একটু দেরি হয়ে গেছিলো আমাদের, তো অনেক রোদ উঠে গেছিলো। তো পাহাড়ে যেটা হয় বা পর্বতে যেটা হয়, বিশেষ করে স্নো ক্যাপড যে মাউন্টেনগুলো থাকে, সেখানে দুপুর 12টার পর যেহেতু হিট অনেক বেড়ে যায়, তো আস্তে আস্তে করে বরফগুলো গলতে থাকে। তো ওই স্লোপটা ছিল আসলে পাথরের উপরে একটা ভার্গ্লাস থাকে, ভার্গ্লাস মানে পাতলা বরফের একটা আস্তরণ থাকে। তো সেই পাতলা আস্তরণটা গলে জায়গাটা খুবই পিচ্ছিল হয়ে যায়। আর এখানে কিছু নুড়ি পাথরও থাকে, যেগুলো আসলে ঠান্ডায় যেহেতু আটকে থাকে, কিন্তু একটুখানি তাপমাত্রা বাড়ার পর ওই জায়গাটা লুজ হয়ে যায়, পানি গলে বরফগুলো গলে যায়। তো সেই রকম একটা জায়গায় স্লোপ ছিল, মনে হয় কাইন্ড অফ 30-40 ডিগ্রি অ্যাঙ্গেলে স্লোপ ছিল, নিচে খুবই বড় একটা খাদ ছিল,
নিচে একটা গ্লেশিয়ার চলে গেছে। তো এরকম একটা জায়গায় ক্লাইম্ব করছিলাম, আমি নেভিগেট করছিলাম, ইমরান আমার পিছনে ছিল। পরে দেখি যে আমার জায়গা থেকে মাটি সরে যাচ্ছে, তো আমি কিছুতেই নিজেকে হোল্ড করতে পারছিলাম না। তো জায়গাটা খুবই স্কেরি ছিল। আমার মনে হচ্ছে যেহেতু মানে ধরে তারপর আস্তে করে বেশ কষ্ট করে আবার আমি ক্লাইম্ব করে আবার ব্যাক চলে আসছি। তো এটা আমাদের একটা ইন্টারমিডিয়েট একটা অবজেক্টিভ ছিল, 4600 মিটার সামথিং একটা পিক ছিল। এটা আমাদের প্রিপারেশনের জন্য, অ্যাক্টিভিটাইজেশন করার জন্য আমরা ওইখানে যেতে চাচ্ছিলাম। কিন্তু ওইটা আমরা পরে আর ক্লাইম্ব করতে পারিনি, পরে আমরা আবার বেস ক্যাম্পে চলে আসি। আচ্ছা, পরে আমাদের সামিট অ্যাটেম্পটে আমাদের মেইন টার্গেট ছিল হচ্ছে লেনিন পিক, এই যেটা বলে যে স্নো লেপার্ড যে আমরা চ্যালেঞ্জটা বলি, সেই স্নো লেপার্ড চ্যালেঞ্জের মধ্যে একটা পিক হচ্ছে পিক লেনিন। এটা কিরজিকিস্তানে অবস্থিত। এটা 7000 মিটারের একটা পিক, 7100 মিটার একটা পিক। তো এইখানে আমার একটা বেশ বাজে একটা অভিজ্ঞতা হয়েছে, সেটা হচ্ছে আমরা সামিট ক্লাইম্বে যাচ্ছি, প্রচণ্ড বাতাস, এই দিন প্রচণ্ড বাতাস ছিল সেই রাতে। তো আমরা রাত 12টা নাগাদ আমরা বের হয়েছিলাম, বা একটুখানি আগে হবে হয়তো, বা 11:30 থেকে, এক্স্যাক্ট টাইমটা আমার এই মুহূর্তে মনে নেই। তো আমরা রাতের খাওয়া দাওয়া করে আমরা বের হয়েছি, প্রচণ্ড বাতাস ছিল। আর আমরা বের হয়ে গেছি, বেশ অনেকখানি চলে গেছি। ওখানে ক্যাম্প 3 থেকে একটুখানি স্লোপ নামতে হয়, তারপরে আবার একটুখানি উপরে উঠতে হয়। তো আমরা নেমে গেছি ঠিকঠাক মতো, তারপরে আবার একটুখানি উপরে উঠবো, মানে সামিট রিজে উঠবো। তো সেই সময় যেটা হচ্ছে আমার সানগ্লাসটা, যেহেতু আমার ভিতর থেকে ওখানে প্রচণ্ড ঠান্ডা, মাইনাস আমার মনে হয় 17-18 হবে। তো আমি যখন গরম ভাব নিঃশ্বাস বের করছিলাম, আর এখানে আমার একটা নাকে এখানে একটা কাপড় লাগানো ছিল, তো ওখান থেকে যে গরম ধোঁয়াটা বের হচ্ছিল, আমার সানগ্লাসটা ঘোলা হয়ে যাচ্ছিল। তো বারবার ঘোলা হয়ে যাচ্ছিল, আমি বারবার মুছছিলাম। কিন্তু আরেকবার যেটা হলো যে আমি কিছুতে আসলে মুছছে না, তো হাতে তো গ্লাভস থাকে, এমনিতেই মোটা গ্লাভস, তো আমি গ্লাভস দিয়ে কিছুতেই এটা করতে পারছিলাম। তখন আমি যেটা করলাম যে গ্লাভসটাকে মুখ দিয়ে জাস্ট একটু বের করে আমি সানগ্লাসটা হাত দিয়ে পরিষ্কার করার চেষ্টা করেছিলাম। কিন্তু পরে যখন আমি পড়তে যাব, যখন হাতে নিলাম, আর হাত এত ঠান্ডা, আমার হাত সাথে সাথেই আমার মনে হয় কিছু একটা হলো, আর এত বাতাস ছিল, সানগ্লাসটা আমার হাতের থেকে চলে গেছে উপরে। ঠিক ওই সময় যেখানে যে এত বাতাসে ওখানে যে গুঁড়ো গুঁড়ো যে তুষারকণা থাকে, সেই তুষারকণাগুলো এত ছোটাছুটি করতে থাকে, তো চোখে মুখে চলে যায়। তো এমনই সময় আমার চোখে চলে যায়। প্রথমে কিছু তো বুঝি নাই, কিন্তু তার কিছুক্ষণ পরে দেখি যে চোখে প্রচণ্ড ব্যথা হচ্ছে, আর আমি কিছু দেখতে পাচ্ছি। আস্তে আস্তে করে সবকিছু ঘোলা হয়ে আমি একেবারে অন্ধ হয়ে গেলাম। তো এই ফেনোমেননটাকে বলে হচ্ছে স্নো ব্লাইন্ডনেস। এটা রিভার্সিবল। আমি জানি যে ওটা ভয়ের কিছু না, কিন্তু ওই মুহূর্তে তো আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না। আতঙ্কের বিষয় ছিল। আতঙ্কের বিষয়, আমি হয়তো ওই রকম আতঙ্কিত হইনি, কারণ জানি যে আচ্ছা ঠিক আছে, আমি ক্যাম্প থেকে খুব বেশি দূরে নেই, হয়তো সর্বোচ্চ হয়তো বা আধা ঘন্টা 1 ঘন্টা দূরে আছি। ওই রকম আতঙ্কিত হয়নি, কিন্তু হঠাৎ করে আপনি যদি অন্ধ হয়ে যান, কিছু দেখতে পাচ্ছেন না, তখন প্রথম কিছুটা সময় তো পাজল থাকেনি। এরপরে চ্যালেঞ্জ হচ্ছে যে এখন আমি আবার ক্যাম্পে ফেরত কিভাবে যাব, চোখে দেখতে পারতেছি না। আর আমি আর ইমরান ফিজিক্যালি মোটামুটি একই রকম। ইমরান যে আমাকে ধরে টেনে নিয়ে যাবে, এইটাও আসলে মানে সম্ভব না। তারপর আমি কিছুই দেখছি না, কিছুই দেখছি না। তো এরকম অন্ধ একজন যে কিভাবে আসলে বরফের মধ্যে কোন স্টেপে দিতে হবে, কিভাবে দিতে হবে, এই ব্যাপারটা ফিগার আউট করা প্রথমে বেশ চ্যালেঞ্জিং ছিল, খুবই পাজলিং ছিল। আর একই সাথে তো চোখে প্রচণ্ড ব্যথা, চোখ ব্যথা থেকে মাথাতেও প্রচণ্ড ব্যথা। আমি আসলে কিছু দেখতে পারছি না, কিছু করতে পারছি না, চিন্তা করতে পারছি না ব্যথার জন্য। তো ওইটাও আসলে বেশ, ওই ক্যাম্পে ফেরাটাও বেশ। কিভাবে ফিরলেন? তো ইমরান আমার সামনে ছিল, লাইট দেখে আমি জাস্ট হালকা একটা দেখছিলাম যে ঠিক আছে এখানে একটা লাইট পড়ছে, খুবই ঘোলা একটা লাইট, যেহেতু রাত চারিদিকেই অন্ধকার, কিন্তু জাস্ট একটা লাইটের একটা ফোকাস দেখছিলাম যে আচ্ছা ঠিক আছে এখানে কিছু একটা জ্বলছে। তো ওইটা দেখেই আস্তে আস্তে করে গেছি। তো ওইখানে ব্যাক করতে আমাদের প্রায় 2 ঘন্টার উপর লেগে গেছে। তো এটা বেশ কঠিন একটা অভিজ্ঞতা ছিল। লেখালেখি ব্যাপারে আমরা যতদূর জেনেছি আপনার একটা প্রকাশনী রয়েছে এবং আরো কিছু প্রকাশনী প্রক্রিয়াধীন রয়েছে। জি, আমি একটা বই লিখেছি। এমনিতে আমার যে অভিজ্ঞতাগুলো আছে আমি চেষ্টা করি ছোট ছোট ভাবে প্রকাশ করার। নিয়মিতই আসলে লিখি আমি।
পত্রপত্রিকায়, আর ব্লগেও লিখি। আচ্ছা। আর আমার একটা বই বেরোচ্ছে, সেটা হচ্ছে ট্র্যাকিংয়ে হাতে খড়ি। তো আমার কাছে মনে হচ্ছে যে ঠিক আছে, যারা তরুণ তরুণী আছে, মানে ইনফ্যাক্ট আমি নিজেকে তরুণ তরুণী বলতে চাই, কিন্তু এর পরে যারা আসলে আপনাদের পরের জেনারেশন পাহাড় পর্বতে যাবে তাদের জন্য, যেহেতু আমাদেরকে যখন আমরা এটা শুরু করেছিলাম আমাদেরকে অনেক কষ্ট করে আসলে এই জিনিসগুলো মানে শিখতে হয়েছে, বারবার ট্রায়াল এন্ড এরর দিতে হয়েছে, ট্রায়াল এন্ড এরর দিতে হয়েছে, বারবার ভুল করেছি, তারপরে আবার ঠিক জিনিসটা করতে হয়েছে, বেশ লম্বা একটা জার্নি ছিল। তো আমার কাছে মনে হচ্ছিল যে আমরা একটা গাইডলাইনের মতো কিছু একটা লিখতে পারি। তো সেখান থেকে আমি লিখেছিলাম প্রথম বইটা ট্র্যাকিং এ হাতে খড়ি। নতুন আর কি করছেন বা আপনার ফিউচার প্ল্যান কি আসলে? ফিউচার প্ল্যান তো হচ্ছে এই পাহাড় পর্বত নিয়েই থাকা, পাহাড় পর্বতে ঘুরে বেড়ানো, এক্সপ্লোর করা। আর যেটা বললাম যে যতটুকু লাইফ টাইম বাকি আছে বান্দরবানে আর একটুখানি সময় কাটানো চেষ্টা করা। যদি নেক্সট টার্গেট জানতে চাই যে ওই সামিটটা আপনি জয় করতে চান, তাহলে কোনটা বলবেন? আমি আসলে কোনো কিছু জয় করতে চাই না। আচ্ছা, ঠিক আছে, জয় শব্দটার সাথে আমার একটু অ্যালার্জি আছে। জয় কিভাবে জয় করব বলেন, জয় তো করা যায় না। আর হ্যাঁ, আমি এক্সপিরিয়েন্স করতে চাই বেশ কিছু, যেমন স্নো লেপার্ড চ্যালেঞ্জে যে 5টা পিক আছে, সেই 5টা পিকে আমি এক্সপিরিয়েন্স করতে চাই যে জার্নিটা কেমন। যেমন একটার পর একটা শেষ করে আমি পরেরটা করতে চাই, এক্সপিরিয়েন্স করতে চাই। নেপালেও বেশ কিছু পিক আছে, আর হয়তো বা যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আমি আন্দিজেও বেশ কিছু পিকে যেতে চাই। এটা আমার ড্রিম বলতে পারেন। আপনার সমস্ত স্বপ্নগুলো আসলে বাস্তবে ধরা দেখ। যদিও আজকে গল্প করার একটা ফাঁকে মনে হচ্ছিল যে এত কষ্ট করে কেন আমরা ট্রেকিং করব, কিন্তু তারপরেও একবার মনে হচ্ছিল যে এই জন্যই হয়তো বা কবি বলে গেছেন যে প্রিয়ার কি রূপ সেই জানে যে কখনো ভালোবাসে। আপনার চোখে আসলে পর্বত আরোহণটাও তাই। আমরা আজকে চলে এসেছি আমাদের আয়োজনের একদম শেষ পর্যায়ে। আপনি যদি রাঙা সকালে দর্শকদেরকে কিছু বলতে চান। বেশি করে পাহাড়ে যান, পাহাড় খুবই আনন্দদায়ক জায়গা, খুবই মজার জায়গা, আপনার জীবন পাল্টে দেবে পাহাড়। দারুণ, খুবই ভালো লাগলো। আমরা আজকে অনেক কিছু সত্যি তাই। আপনার জন্য আসলে অনেক শুভকামনা রইল। আপনি যেভাবে এক্সপ্লোর করে যাচ্ছেন সেই ছোটবেলা থেকে, সেই ধারাটা অব্যাহত থাকুক, যেটা আপনার মনের ইচ্ছা সেগুলো পূরণ হোক। অনেক বেশি শুভকামনা রইল আপনার জন্য। ধন্যবাদ।